আমি ওয়াইটিকে বিদায় জানিয়েছিলাম। হ্যাঁ, একটা ঘটনার পরে আমি ওয়াইটিকে বিদায় জানিয়েছিলাম এবং বিদায় জানানোর পরে এই 2-3 দিন পর মনে হয়, হ্যাঁ, তারপরে আমি আবার ওয়াইটিতে ফিরে এসেছিলাম। এই নিয়ে আমাকে বিভিন্ন মানুষে বিভিন্নভাবে কটাক্ষ করেছে, ক্রিয়েটার থেকে ভিউয়ার্স সবাই মিলে আমাকে কটাক্ষ করেছিল যে এই যে তুমি বললে যে তুমি চলে যাচ্ছ, তুমি কেন আবার ফিরে আসলে। হ্যাঁ, কালকে যতদূর সম্ভব দেখলাম ওয়াইটির দাদাভাই একটা লাইভ করেছে। লাইভ করে কি বলছে যে আমি ফোন করেছিলাম, আমি খিস্তি গালাগালি করেছি, আমি কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছি, তারপরে আমি নির্লজ্জ, আমার মান সম্মান নেই, আমি আবার সেইখানে ফিরে এসেছি। সে নাকি বলেই দিয়েছিল যে আবার আমি ফিরে আসব, কারণ এই ওয়াইটিটা হচ্ছে একটা নির্লজ্জের জায়গা। আজকে আমি কিছু কিছু কথা পরিষ্কার করব। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আমি এই সমস্ত নিয়ে কিছু কথা বলবো না, কিন্তু আমি সত্যি কথা বলতে কিছু কথা আজকে সবার উদ্দেশ্যেই, ক্রিয়েটার হোক বা ভিউয়ার্স হোক, সবার উদ্দেশ্যেই আমি আজকে ক্লিয়ার করব বলেই আজকে আমি এই ভিডিওটা করতে এসেছি। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি এখানটায় একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছি? আমি কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছি। কেন করলাম আমি বাচ্চার মৃত্যু কামনা? কেন করলাম? যেখানে আমি প্রত্যেকটা বাচ্চার সুরক্ষার জন্য, বিশেষ করে সীমাদির মেয়েকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছিল, সীমাদির মেয়ের বক্ষযুগল নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছিল, সেই সময় আমি দাঁড়িয়েছি। আমি ইপসিতাদির বাচ্চার জন্ম পরিচয় নিয়ে যখন বলা হয়েছিল নন্দাই নাঙ্গি, সেই সময়েও আমি কন্ট্রোভার্সি করেছি। এবং যখন রিম্পার সন্তানদের নিয়ে এরকমভাবে কেউ মৃত্যু কামনা করেছিল, যাই হোক, এখন তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেছে, সেখানটায়ও আমি প্রতিবাদ করেছি, না এরকম করা উচিত না। সেখানে আমি নিজে সেই অন্যায়টা বা ভুলটা করেছি, কিন্তু কেন করেছি, কেন করেছিলাম, সেই জায়গাটা আজকে ক্লিয়ার করব। হ্যাঁ, আমার সাথে কন্ট্রাডিকশন হচ্ছে আমার সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে। হ্যাঁ, আমি ম্যাডামকে নিয়েও কিছু কিছু ভিডিও বানিয়েছি যেখানে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাগুলো আমার বলা উচিত, আমি বলেছি। সাথে সাথে আমাকে নিয়ে কন্টেন্ট না করে, মানে আমার সম্পর্কিত, আমার ভিডিও সম্পর্কিত কন্টেন্ট না করে, সেখানটায় আমাকে কি বলা হয়েছে? বাজা বাজা বাজা, তুই কোনো রকমের কোনো ভালো কাজে লাগিস না, একদম। তারপরে কি বলেছে? আমি তো বাজা বলিনি, আমি লিকেজ বালি বলেছি। আমি লিকেজ বালি বলেছি, আমি অমুক বলেছি। একটা মানুষকে যদি প্রতিনিয়ত কেউ লিকেজ বালি, তুই ফাঁকাই থেকে যাবি, এইভাবে যদি তার মানে কে কন্টেন্ট করে যদি তাকে বলা হয়, তাহলে সে কি চুপ করে থাকবে? এইগুলো কি ইউটিউবের কন্ট্রোভার্সির গাইডলাইনে কি কোথাও লেখা আছে যে কারোর মানে কি বলবো, এই সন্তানহীনতাটা কোনো কন্টেন্ট? হ্যাঁ, অবশ্যই আমি যে কাজটা করেছি সেটাও অবশ্যই নিন্দনীয়। হ্যাঁ, আমি কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছি, কিন্তু কেন করলাম আমি বাচ্চার মৃত্যু কামনা? কেন এই জায়গায় আসলো? আমি কি প্রথমেই বলে দিলাম যে কল রেকর্ডিংটা শোনা গেছিল বা যে কল রেকর্ডিংটা রিভিল হয়েছিল আমার কল রেকর্ডিং, আমি অবশ্যই অকপটে স্বীকার করছি। সেখানে না আছে তার আগে কিছু শোনা গেছে বা তার পরবর্তীকালে কিছু শোনা গেছে, শুধুমাত্র আমার ভয়েসটুকু শোনা গেছে। কিন্তু এর আগে কি হয়েছিল, এর আগে কে কি কথা বলেছিল, পরবর্তীকালে কে কি কথা বলেছে, সেইগুলো কিন্তু কিচ্ছু শোনা যায়নি। আমি তাও মনে করেছি যে হ্যাঁ, আমার এখানটায় অন্যায় হয়েছে, আমার বলা কথাগুলো সত্যিই বলা অন্যায় হয়েছে, যেখানে আমি প্রত্যেকের বাচ্চাকে নিয়ে যাতে করে কন্টেন্ট না করা হয়, যাতে করে কারোর সম্পর্কে এই ধরনের কথাবার্তা, ক্রিয়েটারের সাথে ক্রিয়েটার হবে, অবশ্যই সেখানে সন্তান কেন আসবে? তাহলে যেই মাটা বা যেই মেয়েটা প্রতিনিয়ত এই সন্তানহীনতার জায়গা, বন্ধাত্মর জায়গা নিয়ে এসে বারে তার ট্রিটমেন্ট করানো থেকে শুরু করে, তার সব কিছু করানো থেকে শুরু করে, যদি সেই জায়গাটায় খোঁচা দেয় বারংবার, আবার তার প্রতিপক্ষে কি বলা হচ্ছে, তাকে সাপোর্ট দিয়ে কি বলা হচ্ছে, এখানে তো এই শব্দটা সবাই বলেছে, এখানে এই শব্দটা, তার মানে তার যে জায়গাটা, তার যে সন্তানহীনতার জায়গাটা, তার মূল্য কিন্তু কেউ দেয়নি। সেই মূল্যটা বোঝানোর জন্যই কিন্তু আমি ওই ধরনের কথা বলেছি। না, আমি ভুল করেছি, আমি যে জায়গাটা বলেছি ভুল করেছি, কিন্তু যে গালিগুলো দিয়েছি আমি 100 থেকে 100% আমি ঠিক করেছি, 100 থেকে 100% আমি ঠিক করেছি। আরো যদি বেশি কিলো যদি গালি দেওয়ার দরকার হয় কোনো সময় পরিস্থিতি, আমি আবার দেব,
কারণ আমি কোনো রকমের এই ব্যাপারে কোনো রকমের ডিপেন্ড করছি না। কিন্তু হ্যাঁ, যেখানে আমি মাতৃত্বহীনতায় ভুগছি, আমার একটা সন্তানের প্রয়োজন, আমি যেখানে ট্রিটমেন্ট করাচ্ছি, যেখানে আমার অবশ্যই আমি সেই জায়গাগুলো বুঝি, যে সমস্ত মায়েরা সন্তান পায়নি তারা কিভাবে হাউমাউ করে কান্নাকাটি করছে। আমার সহ যারা যারা রয়েছে, যারা আমি দেখি বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন নার্সিংহোমে, তারা কিভাবে করে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমি সন্তান চাইছি, সেখানে আমার সন্তানকে নিয়ে টানা হাঁচড়া করা কোনো উচিতই হয়নি। কিন্তু তার বন্ধাত্ব নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, তখন সে কি করবে? তাকে তো সেই জায়গায় খেপিয়ে দিয়ে খ্যাপা কুকুর বানিয়ে দেওয়া হয়েছিল। এবং এই কাজে প্রথম নেমেছিল হচ্ছে এই মর্কট। একদম তাই। এই ওয়াটি দাদা ভাই, তোর ফাঁকা ফাঁকাই থেকে যাবে। আজকে যাকে বলছিস ফাঁকা ফাঁকাই থেকে যাবে। ভবিষ্যতে যদি কোনো দিন এই ধরনের যে কষ্টটা আমি ভুগছি, তোদেরও মনের মধ্যে যদি এইভাবে ভুগতে হয়, তোদেরও তো সন্তান আদি রয়েছে, তারা বড় হয়ে যখন বিয়ে করবে, যখন তারা সংসার বা গৃহস্থলী হবে, তখন তাদের মধ্যেও যদি এই সমস্ত সমস্যা হয়, তখন তোরা কি করবি? আজকে তোরা নিজেরা সেই জায়গাটায় ভরা রয়েছিস বলে আজকে একটা মা খালি রয়েছে, সেই জায়গাটা নিয়ে তোরা টানা হাতড়া করছিস, সেই জায়গাটা নিয়ে তোরা কথা বলছিস, সেই জায়গাটাকেই তোরা ঠিক করছিস। এটা কি ইউটিউবের গাইডলাইনে কোনো জায়গায় বলা আছে যে হ্যাঁ এটা অবশ্যই এটা নিয়ে কন্টেন্ট করা যায়? আমি বারংবার বলেছি যে হ্যাঁ, শুয়েরও বাচ্চা হয়নি, শুকে নিয়ে আমিও ভিডিও করেছি, কিন্তু কোনো সময় এই মাতৃত্বহীনতা নিয়ে কথা বলা যায় না। মাতৃত্বহীনতা নিয়ে কথা বলা বা কন্টেন্ট করা যায় না। সেই জায়গাটা আমি বোঝানোর জন্য যে আমি দিনের পর দিন কিভাবে কষ্ট পাচ্ছি, আমার পরিবার কিভাবে কষ্ট পাচ্ছে, আমার সাথে সাথে আমার পরিবার কিভাবে কষ্ট পাচ্ছে, সেই জায়গাটা বোঝানোর জন্যই আমি বলেছিলাম। আজকে এই যে ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে যে তুই নির্লজ্জ, তুই অমুক, তুই তমুক, আমাকে কিন্তু কেউ বারণ করেনি ইউটিউবে আসতে না। হ্যাঁ, আমার মনে হয়েছে যে আমার অন্যায়, আমার ভুল হয়েছে, সেই জন্যই আমি মনে করেছি যে না। কিন্তু এরপরেও আমি আমার ভিউয়ার্স থেকে শুরু করে আমার মানুষ যারা পাশে ভালোবাসার মানুষ, তারা আমাকে যথেষ্ট পরিমাণে বলেছে যে মামন, এই জায়গা থেকে তুমি নিজেকে বের করে নিয়ে আসো, এই জায়গা থেকে তুমি বের করে নিয়ে আসো। ফিনল্যান্ড থেকে পর্যন্ত সারবাত আমাকে ফোন করে বলেছে, দিদি তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি আবার এসে ইউটিউবে ভিডিও করো, কারণ তোমার ভিডিও ভালো লাগে। অনেকেই আমাকে মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেও পর্যন্ত বলেছিল যে হ্যাঁ এখানটা ফিরে আসো। আজকে কিন্তু আমি নিজে থেকে ফিরে আসিনি। সেই সমস্ত মানুষ যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে বুঝেছে যে আমার কষ্টটা কোথায়। কাবেরীকে আমি দেখেছি যে কাবেরী একটা চ্যানেল খুলে সেও পর্যন্ত বলেছে যে আজকে একটা মা তার অন্য একটা মায়ের সন্তানকে নিয়ে টানছে, সে সন্তানের মৃত্যু কামনা করেছে। কিন্তু কেন করেছে? তাকে তো পাগলা কুকুর বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে গিয়ে সে এখানটায় সেইভাবে টেনে হেঁচড়ে সেই জায়গাটায় তাকে আঘাত করেছে, সেই জায়গায়। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে তো কোনো রকমের মূল্যায়ন করা হয়নি, তো সেই জায়গাটাকে নিয়ে। আর এই যে ওয়াইটির দাদাভাইকে আমি এবার কিছু কথা বলবো। তুই যে আমাকে বলছিস যে আমি নির্লজ্জ, আমার মান সম্মান নেই, সত্যি তোর থেকেও বেশি নির্লজ্জ আমি হয়ে গেলাম, তোর থেকেও বেশি। তোর না 1 মাসের জন্য চ্যানেলটা বন্ধ হয়ে রয়েছিল, হ্যাঁ চ্যানেলটা বন্ধ হয়ে রয়েছিল, তারপরেও আবার তুই মুখ দেখাতে চলে এসেছিস। হ্যাঁ, তুই অবশ্য বললি এটা হচ্ছে ওয়াইটিটা হচ্ছে নির্লজ্জের জায়গা, তার মানে তুইও একটা বড় নির্লজ্জ। তুই যেভাবে ওই শুয়ের সঙ্গে কাদা ছোড়াছড়ি করেছিস, যেভাবে তোর পুরুষত্ব নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেভাবে তোর সন্তানকে নিয়ে বলা হয়েছে যে তোর সন্তানটাও আদৌ তোর না, তোর জন্ম পরিচয় নিয়ে যেভাবে বলা হয়েছে যে তোর মা নাকি ওয়ার্ড বয়ের সাথে শুয়ে তোকে জন্ম দিয়েছে, তারপরে তোর বউকে নিয়ে বলা হয়েছে যেভাবে যে তোর বউকে নিয়ে নাকি তুই হোটেলে খেপ খাটতে যাস, তোর বউ সেই জায়গায় শরীর গরম করে তারপরে তোর সঙ্গে আবার সংসার করে, তারপরে তোর টাকায় তোর বাড়ি হয়নি, সেখানে সব টাকা কি তোর বউয়ের বাপের বাড়ির টাকা, যার জন্য তুই কিছুতেই সেই বাড়িতে স্বাধীনভাবে থাকতে পারিস না। এমনকি তুই নিজে পর্যন্ত তোর মাকে সেখানে দেখাতে পারিস না। মাকে না দেখানোর ক্ষেত্রে তুই কি বলেছিস? তুই নাকি মাকে বিক্রি করিস না। আরে রাখ, ছাড় তোর এই সমস্ত ঢপবাজি কথাবার্তা, যেখানে তুই প্রতিনিয়ত তোর ছেলের নাচন দেখিয়ে, তোর বউয়ের মুখ দেখিয়ে, তোর মুখ দেখিয়ে বিক্রি করে তুই ইউটিউবে টাকা অর্জন করতে পারিস, সেখানে তোর মাটাকে দেখানো তোর কাছে খুব বিক্রি করা মনে হয়। তুই রাখ তোর ওই সমস্ত ঢপবাজির কথাবার্তা, বুঝলি? তোর সমস্ত এগুলো যে চালাকি, সেগুলো আর কেউ বুঝতে আর বাকি নেই। আজকে তুই আমাকে বলছিস যে আমার মান সম্মান নেই। আরে সবচেয়ে বড় মান সম্মান নেই তো তোর বান্টু নিয়ে পর্যন্ত
মানুষে প্রশ্ন করেছে, তোর পুরুষত্ব নিয়ে লোকে প্রশ্ন করেছে, তারপরেও তুই তার গালে গিয়ে হামি চুমি খাচ্ছিস। তোর সম্মানটা কোথায় তুই আগে নিজে ভেবে দেখ, তোর সম্মানটা কোথায়, বুঝলি? তোকে নিয়ে এমনভাবে মানুষে বলেছে তুই মানে এমন একজন পুরুষ যে পুরুষ নাকি তার বউকে নিয়ে হোটেলে খেপ খাটতে যায়, তারপরে তুই আমাকে বলছিস আমার মান সম্মান নেই। আরে ঠিক আছে, ছেড়ে দে, আমার মান সম্মান নেই সেই ব্যাপারটা আমি বুঝে নেবো। তোর তোর আছে আদৌ মান সম্মান? তোর আছে আদৌ মান সম্মান? দেখ, আমি একটা কথা বলেছি যে আমি এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু তোর এগেনস্টে যা হয়েছে, যেভাবে তুই তোর এগেনস্টে কেস করা হয়েছিল, তুই গিয়ে সেখানে হাজিরা দিতে গেছিস, তোর চ্যানেলটা 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, মাইন্ড ইট, তোর চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার চ্যানেল কেউ বন্ধ করেনি, আমার নিজের জন্য আমি নিজে থেকে আমি চ্যানেল বন্ধ রেখেছিলাম যে না আমি এখানটায় ভিডিও দেব না, আমার মন মানসিকতা ভেঙে গেছিল, আমি নিজের থেকে মনে করেছি যে আমার ভুল বা আমার অন্যায়, তার জন্য আমি বন্ধ রেখেছি, তার জন্য। কিন্তু তোর চ্যানেলটা বন্ধ করিয়ে রাখা হয়েছিল, তুই মনে রাখবি, তোর চ্যানেলটা বন্ধ করে তারপরেও তুই মুখ দেখাতে চলে এসেছিস, তারপরেও তুই ভিডিও করছিস, তাহলে কি আমার সম্মানটার থেকেও কি মানে আমার নির্লজ্জতার থেকেও কি তোর নির্লজ্জতাটা কিছু অংশ বেশি নয় কি? যেখানে তোর নির্লজ্জতাগুলো সমস্তগুলো তুই জলাঞ্জলি দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তুই আবার ভিডিও করে আবার সেখানে ইনকাম করতে বসে গেছিস। তোর মনে হয় না যে আমার নির্লজ্জতার থেকে তোর নির্লজ্জতা অনেকটাই বেশি বড়? হ্যাঁ, দেখ, মুখ আমি খুলতাম না, মুখ আমি এই সম্পর্কিত নিয়ে খুলতাম না, কারণ আমাকে সবাই বারণ করেছে যে তুমি এই সম্পর্কিত নিয়ে আর মুখ খুলো না, আমি মুখ খুলতাম না। কিন্তু ওই যে তুই খোঁচা দিচ্ছিস, আচ্ছা তুই এবার বলছিস ওই দিন ঐতিহাসিক লাইভ, যে লাইভে সবাইকে সরিয়ে দিয়ে শুধুমাত্র তোর কথা শোনা হয়েছিল, সেই লাইভের পরে তোর সঙ্গে ফোন করে তোকে কিছু লোকের কথা বলতে বলা হয়েছিল, যেখানটায় নিয়ে তোর মানে কিছু একটা স্টেপ নেওয়া হবে। আমি জানি সেই সম্পর্কিত ব্যাপারে তুই যে বলতে গেলি সেখানে হয়তো আমার নামেও ছিল, কিন্তু তুই বলতে পারলি না। কিন্তু তোর মনে রাখা দরকার, এই তোকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু একটা মানে গ্রুপ করা হয়েছিল। অবশ্যই তুই এখন সবই জেনে গেছিস, কিন্তু সেই গ্রুপে কিন্তু আমি ছিলাম না, কারণ আমি চাই না কখনোই কারোর ক্ষতি হোক, কখনোই কারো ভিডিও টু ভিডিও কথা হবে। অবশ্যই তুই যেটা বললি যে ভিডিওর মাধ্যমে একটা চড় মারলে তুই 2টো চড় মারবি, তুই 2টো চড় মারার পরে তুই যে 4টে চড় খাবি সেটাও তুই ভালো মতো জানিস। সেখানটায় শোন ভালো করে, তোর মানে এগেনস্টে যাওয়ার জন্য সেই একটা গ্রুপ খোলা হয়েছিল, তুই জানিস সেই গ্রুপে কিন্তু আমি ছিলাম না। হ্যাঁ, বলা হয়েছিল তোর এগেনস্টে পিটিশন জমা দেওয়ার জন্য, হাইকোর্টে দেখা করার জন্য, আমি সেখানে করিনি, কারণ আমি সত্যিই চাই না কারোর এই ধরনের ক্ষতি হোক, আমিও চাই না। তারপরে তোর চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানটাও পর্যন্ত আমরা চেয়েছিলাম সীমাদি, যাকে নিয়ে তুই রাত দিন যার পিছনে তুই পড়ে থাকিস, পতিতা করে পড়ে থাকিস, সেও পর্যন্ত চেয়েছিল তোর চ্যানেলটা যেন খুলে দেওয়া হয়, তুই আবার ভিডিও কর, তুই টাকা ইনকাম কর, বুঝেছিস? তারপরে তুই বলতে আসছিস আমার নির্লজ্জতার কথা নিয়ে, তোর লজ্জা করে না? আসলে তোর লজ্জা তো নেই। এই রিম্পাকে দিনের পর দিন 49 করে তুই অ্যাটাক করেছিস, একদম তুই ওই আরেকজন বাংলাদেশের আরেকজনকে নিয়ে এসে তুই সুলভ শৌচালয়ের মধ্যেই হিসি করিয়ে দেখিয়েছিস, তুই আর সে দুজনে মিলে সাটে, তার মুখে নাকি তোরা হিসি করছিস। তারপরেও তুই রিম্পাকে ডেকেছিস, তুই রিম্পাকে কল করে তুই ডেকে নিয়ে তুই মানে মিট আপ করতে যেতে চেয়েছিস। তুই তার শ্বশুর মারা যাওয়াতে তুই তোর ভদ্রতা দেখিয়েছিস, ওইসব ভদ্রতা না, তোর কাজ স্বাধীন মানে কাজটাকে হাসিল করার জন্য তুই যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় তুই নেমে যেতে পারিস, তুই সাপের গালেও চুমু খেতে পারিস, তুই ব্যাঙের গালেও চুমু খেতে পারিস। এই যে এখন আবার সীমাদির হয়ে কিছু হয়ে মানে সীমাদির সাফাইয়ে তুই কথা বলতে চাইছিস, মানে সীমাদির কাছে এসে সীমাদির দলে তুই ঢুকতে চাইছিস। হ্যাঁ, সীমাদির দলে ঢুকতে চাইছি। দেখ, তোর মতো পরিস্থিতি আমার হয়নি না, আমি যাকে মনে করেছি শত্রু সে আমার সারা জীবনের শত্রু হয়েই থাকবে। আমি কখনোই আমার শির দ্বারা বেঁচে আমি তাদের সঙ্গে গায়ে গা মেলাতে যাব না। বিশেষ করে সবচেয়ে বড় শত্রু ইউটিউবে তুই
তুই মরকট, তুই আমার সবচেয়ে বড় শত্রু। তুই প্রথম ফাঁকাই থেকে যাবে করে তুই আওয়াজ তুলে তুই সবার কাছে আমাকে এইভাবে নগ্ন করেছিস। তুই তোকে আমি জীবনেও ক্ষমা করব না, জীবনেও ক্ষমা করব না, বুঝেছিস? আর আমাকে বলছিস হ্যাঁ আমার অন্যায়, আমার সব কিছু, ভগবান যদি সেখানে যদি সত্যি আমাকে আরো শাস্তি দিতে চায় তো দেবে। সেখানে যদি আমার সারা জীবনে না হয়, না হবে, কি করব? কিন্তু আমি যে কষ্টটা পাচ্ছি না, সেই কষ্টটা শুধুমাত্র বলবো তোদের গায়ে আঁচটা যেন সেই রকম ভাবে না লাগে, সেই রকম ভাবে যেন না লাগে। আমি কখনোই কাউকে অভিশাপ দেব না, আমি ক্ষমা করে দিই, কিন্তু ভগবান, উপরে ভগবান যদি থাকেন তিনি যেন সত্যি দেখেন বা বোঝেন যে আমি কতটা কষ্ট পাচ্ছি, আমার অন্যায় আছে বলেই ভগবান দেয়নি, এটা তো সত্যি কথাই, আমার তো স্বীকার করতেই হবে। হ্যাঁ আমার অন্যায়, আমার ভুল, আমি সেখানে অক্ষম, আমি এখনো সন্তান দিতে পারিনি, সন্তান আমার হাজবেন্ডকে আমি দিতে পারিনি, আমি অক্ষম। হ্যাঁ আমার অপরাধ আছে ভগবানের খাতায়, তার জন্যই না আমার খালি রয়েছে। কিন্তু আমি একটা কথাই বলবো, সেই জায়গায় তোরা যেই জায়গাগুলো নিয়ে কাটাছেড়া করছিস না, তোদের সেই আঁচটা যেন না লাগে, আমি এইটুকু কথা বলবো। আর নির্লজ্জতা, তোর থেকে নির্লজ্জ ভাই বেশি আর কেউ না, বিশ্বাস কর, সিরিয়াসলি বলতে বাধ্য হলাম। তুই যেভাবে মেয়েদের নিয়ে কাটাছেড়া করেছিস না, কোনো পুরুষ হয়ে এইভাবে মেয়েদের নিয়ে কাটাছেড়া করতে পারে না। একটা মেয়েকে তুই কাপড় দিয়ে বস্ত্র দিয়ে ঢাকতে গিয়ে আর একটা মেয়েকে তুই নগ্ন করে দিয়েছিস, তুই প্রতিনিয়ত এরকম ভাবে কাজ করেছিস, সেখানে তুই আমার নির্লজ্জতার কথা বলছিস? ধিক্কার লাগে, ধিক্কার, লজ্জা লাগে তোর ওপরে, বুঝেছিস? লজ্জা লাগে। তুই যেভাবে মেয়েদের বেআব্রু করে তুই টাকা ইনকাম করছিস ইউটিউব থেকে, টাকা ইনকাম করছিস না, এইগুলো ঠিক করছিস না তুই। তোর একদিন সেই জায়গায় রিয়েলাইজেশন হবে তোর, তুই এইটুকু মনে রাখ। আর শোন, তোকে শেষ করে দেওয়ার কোনো রকমের ইচ্ছা বা মানসিকতা আমারও নেই। তুই ভালো থাক, তুই সুস্থ থাক, তোর সংসার নিয়ে, ভরা পোড়া সংসার নিয়ে তুই ভালো থাক। আমিও চাইনি কোনোদিন যে তোর ক্ষতি হোক, হ্যাঁ তোর কিছু কিছু কাজে আমার অবশ্যই সেখানটায় ভুল মনে হয়েছে বলে আমি তুলে ধরেছি, কিন্তু কখনোই তোর ক্ষতি আমি চাইনি, একমাত্র ভগবান জানেন। আমি কারোর ক্ষতি চাই না, তোরা সবাই ভালো থাক। কিন্তু ওই যে বারংবার বলছিস যে এই কি বলে বাচ্চার মৃত্যু কামনা আমি করতে চাইনি, হ্যাঁ সেই দিন ভুলবশত হয়েছে। আর খিস্তি গালাগালি, আরে এরকম খিস্তি গালাগালি তো তুইও দিয়েছিস, তুই বলেছিস না কারোকে ফোন করে আরশের মাকে ড্যাশ করি, হ্যাঁ বলেছিলিস না, কাউকে কিভাবে ভাবে গালাগালি দিয়েছিলিস, সে আবার কল রেকর্ড করে, মানে কল রেকর্ড না, সে আবার সেইখান থেকে সেই লাইভের তোর ওখান থেকে রেকর্ডিং করে সেইগুলো শুনিয়েছিল, কি গালাগালি করেছিলিস। তুই আবার আমার গালাগালির কথা বলছিস, খিস্তি গালাগালি। সিরিয়াসলি তোর থেকেও বেশি গালিবাজ হয়ে গেলাম। আরে গালি যদি হয়, যদি দিয়েই থাকে, তোর থেকেই তো শিখেছি, তুই তো শিখিয়েছিস এইভাবে গালি দিতে হয়, তুই আর ন্যাকামিটা বেশি করিস না কেমন? তুই যে এখন ভদ্র সাজছিস, যে ন্যাকা কথা বললে তুই এখন ভদ্র সাজছিস, তুই মোটেই যে সেই ভদ্র নোস সেটা পুরো ইউটিউব জানে, বুঝেছিস? তুই আর বেশি ন্যাকা করে ন্যাকা সেজে আর ভিডিও করতে আসিস না। আর আমার পিছনে তো তুই লাগিসই না, তুই ভালো জানিস যে আমি কোন জায়গায় তোকে ছুড়ে দেবো, কোন জায়গায়। এবং শোন ভালো কথা বলছি, তোর এগেনস্টে আমার ভিডিওগুলো না অনেকের অনেক ভালো লাগে, জানিস তো। আমার কাছেও রিকোয়েস্ট আছে যে তোকে নিয়ে আমি কথা বলি। তা শোন, বেশি খোঁচাখুচি করিস না। নির্লজ্জতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তুই, মরকট, তুই হচ্ছিস সবচেয়ে বড় খিস্তিবাজ, তুই জেনে রাখ, বুঝেছিস? আর নাটক এখানে আর দেখাতে আসিস না, কেমন? লোকে সেটা না খাবে না ভালো মতো। ওই যারা তোর ওখানটায় দোদুল্যমান হয় তোর লাইভে গিয়ে, ওই তাদেরকেই তুই বোঝা। তুই যে এর আগে কত খিস্তি দিয়েছিস সেগুলো সব শোনা হয়ে গেছে। কারোর মাকে করবি, কারোর অমুককে করবি, কারোর তমুককে করবি, তুই আর এখানে নাটক করিস না প্লিজ, বুঝলি? সে আবার আমাকে পাঠ পড়াতে এসেছে, কি নির্লজ্জ, আমি খিস্তিবাজ, ভাগ সালা।
যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।